Assalamu alaikum. Welcome to the Geophysics class. So আজকে আমরা জিওফিজিক্সের কিছু বেসিক জিনিস জানবো যে জিওফিজিক্স আসলে কি। প্রথমে আমরা সেটা আসলে জেনে থাকি যে জিওফিজিক্স ইজ দ্য সায়েন্স দ্যাট অ্যাপ্লাইজ দ্য প্রিন্সিপাল অফ ফিজিক্স টু দ্য স্টাডি অফ দ্য আর্থ। তার মানে যে ফিজিক্সের যেসব প্রিন্সিপাল বা যেসব নীতিমালা আছে সেসব নীতিগুলো আমরা আর্থের সাথে কীভাবে রিলেট করতে পারি সেটাই হলো জিওফিজিক্সের মেইন টপিক বা মেইন পড়ার বিষয়। সো জিওফিজিক্যাল ইনভেস্টিগেশন অফ দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ ইনভলভ টেকিং মেজারমেন্ট অ্যাট নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ দ্যাট আর ইনফ্লুয়েন্সড বাই দ্য ইন্টারনাল ডিস্ট্রিবিউশন অফ ফিজিক্যাল প্রপার্টিস। মানে জিওফিজিক্যাল যে ইনভেস্টিগেশনগুলো ঘটে সেইগুলো আর্থের ফিজিক্যাল প্রপার্টিসের বিভিন্ন কারণে আমরা যে ফিজিক্যাল চেঞ্জগুলো দেখি সেই চেঞ্জগুলোর মেজারমেন্টই আমরা জিওফিজিক্স থেকে জানতে পারি বা এইটা পড়ে আমরা এটা বের করতে পারি। সো এই অ্যানালাইসিসটা কী করে, রিভিল হাউ দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য আর্থ ইন্টেরিয়র ভ্যারি ভার্টিক্যালি অর ল্যাটারালি। আমরা এটাই আসলে এখানে বলছিলাম যে কিভাবে অ্যানালাইসিসটা ফিজিক্যাল প্রপার্টিসের যে অ্যানালাইসিস করলে আমরা চেঞ্জটা পাইবো সেটা ল্যাটারালি অথবা ভার্টিক্যালি কীভাবে সম্ভব। সো এর জন্য কিছু সার্ভে মেথড আছে, এই মেথডের উপরে আমরা একটু পড়াশুনো করলে দেখতে পাবো যে মেইনলি হলো ন্যাচারাল ফিল্ড মেথড অথবা আর্টিফিশিয়াল সোর্স মেথড। সো ন্যাচারাল ফিল্ড মেথডটা আসলে কি, যে ইউটিলাইজ দ্য গ্র্যাভিটেশনাল অর ম্যাগনেটিক ইলেকট্রিক্যাল অর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অফ দ্য আর্থ। মানে যে ফিল্ডগুলো আছে এই আর্থের, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে বা ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা আর্থে অলরেডি রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমরা যে সার্ভে করবো সেটা ন্যাচারাল, আর যদি আমরা সেটা জেনারেট করি বা তৈরি করি নিজেরা লোকালি সেইটা হলো আমাদের আর্টিফিশিয়াল সোর্স। সো জিওফিজিক্যাল মেথড টেবিল আছে একটা আমাদের এটা পড়ার বিষয়, এটা মনে হয় আপনারা এখানে মোটামুটি কিছু বেসিক থিওরির মধ্যে এই যে আমাদের কেরিয়ান ব্রুকস বইতে পাবেন। সো এখন হচ্ছে জিওফিজিক্যাল মেথড কি, আসলে গ্র্যাভিটির মাধ্যমে আমরা কি পেতে পারি, অবশ্যই গ্র্যাভিটেশনাল ফিল্ড। আর এটা আসলে কিভাবে কাজ করে, ফিজিক্যাল ডেনসিটি অফ দ্য রক, আসলে রক ডেনসিটির উপর ডিপেন্ড করে আমরা রকের যে ডেনসিটির উপর ডিপেন্ড করে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডটা মেথড করতে পারি, অথবা ম্যাগনেটিক কীভাবে করতে পারি যে ম্যাগনেটিক সাসপেক্টেবিলিটি রিমেনেন্সের মাধ্যমে, অথবা সাইসমিক কীভাবে নির্ণয় করতে পারবে যে ডেনসিটি অথবা ইলেকট্রিক মডিউলি অথবা ডিটারমাইন দ্য প্রোপাগেশন অফ দ্য ভেলোসিটি এক্সেট্রার উপরে নির্ভর করে আমরা এই মেথডগুলো করতে পারি। সো এখানে আমরা একটা জিনিস না জানলেই নয়, আমরা আসলে বেসিক জানতেছি। একটা বেসিক হলো যে রিমেনেন্স। সো রিমেনেন্সটা আসলে কি, দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন রিমেনিং ইন এ রেকগনাইজ সাবস্টেন্স নো লঙ্গার আন্ডার এক্সটার্নাল ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স। মানে একটি বস্তু যদি কোনো মাত্রায় আবেশিত হয় কোনো একটা ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড বা যে কোনো ফিল্ডের মাধ্যমে বা ম্যাগনেটিক ইন্ডিউস হয়, তাহলে সেটা অন্য কোনোভাবে যদি কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক কিছু না থাকে তাহলে সেটা রিমেইন সেই ম্যাগনেটিক যে ইন্ডিউসটা ঘটেছে ওই বস্তুটার উপরে সেটা সেই ম্যাগনেটিক ইন্ডিউসটা বজায় থাকে যদি এক্সটার্নাল কোনো ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স বা ম্যাগনেটিক প্রভাব না ঘটে। সো এর উপর নির্ণয় করে আমরা আসলে কিছু আরও জানতে পারবো, ও আরও কিছু আমাদের ব্যাপার থাকে এই জিওফিজিক্যাল মেথডে, ইলেকট্রিক্যাল মেথড আছে, রেডিওঅ্যাক্টিভিটি আছে, এগুলো জাস্ট পড়ার ব্যাপার। সো জিওফিজিক্যাল সার্ভে অ্যাপ্লিকেশনটাও আসলে ওই সেম, এগুলো আসলে জাস্ট পড়ার জন্য দরকার। এখন আসলে কিছু স্পেশাল টার্ম আছে যেগুলো আসলে জানার দরকার, যেমন স্পেশাল ভেরিয়েশনটা কি, the differences of location or a quantity measured different location exhibits values that differ across the location। মানে স্পেশাল ভেরিয়েশনটা আসলে কি, যদি আমরা একটু গুগল সার্চ দিয়ে দেখে আসি তাহলে স্পেশাল ভেরিয়েশন হলো, আমরা এখন এটা বের করার চেষ্টা করতেছি। স্পেশাল ভেরিয়েশন ওভারভিউ দিলাম, আর আমরা এটারে একটা ওপেন লিঙ্ক নিউ ট্যাব দিচ্ছি। তো স্পেশাল ভেরিয়েশনটা আসলে কি, সেটা হলো যে মানে ভ্যারিটা কিভাবে করে এই পৃথিবীর প্রত্যেকটা জায়গা অনুযায়ী যে ভ্যারিটা করে যে সেইটার উপর ডিপেন্ড করেই হয়। এই যে এক্সপ্লেইন দ্য স্পেশাল ভেরিয়েশন, আমরা জাস্ট আমাদের নোটের থেকেও আমরা জাস্ট যে ধারণাটা নিচ্ছি সেইটাও আমরা একটু দেখি। দ্য ডিফারেন্স অফ লোকেশন, মানে লোকেশন অনুযায়ী
যে মেজারমেন্টটা থাকে সেটা লোকেশন অনুযায়ী চেঞ্জ হয়। যেমন পাহাড়ে যদি আমরা কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডে মেপে থাকি, সেটা যেমন একটা মানে রেজাল্ট আসবে, সেটা অবশ্যই আমাদের লোকাল এই এশিয়ার সারফেসে বা আমাদের বাংলাদেশের সারফেসে আসবে না। সো দিস ইজ দ্য ভেরিয়েশন বিটুইন দোজ লোকেশনস। এর উপর ডিপেন্ড করে আমরা এইগুলো পেতে পারি যে ছবিগুলো দেখাচ্ছে যে কীরকম চেঞ্জ আসলে পৃথিবীতে আছে। ঠিক আছে, সো এ পর্যন্তই আসলে এটা এখানে থাকলো। এখন আমরা আসি ম্যাগনেটিক সাসেসিবিলিটি। দ্য ম্যাগনেটিক সাসেসিবিলিটি হলো যা ম্যাগনেটিকের যে সংবেদনশীলতা। কার সাথে সংবেদনশীলতা আছে? যে ম্যাটেরিয়াল ম্যাগনেটাইজ হতে পারে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দ্বারা, কোনো ম্যাটেরিয়াল যে ম্যাগনেটাইজ হতে পারে, এটা হলো ম্যাগনেটিক সাসেসিবিলিটি। সো ম্যাগনেটিক রিমেনেন্সটা আসলে কি? এই যে কোনো চৌম্বক দ্বারা কোনো ফরেন বডিকে চৌম্বক আবেশিত করার পর চৌম্বক সরিয়ে ফেলার পরে ওই ফরেন বডি যে চৌম্বকত্ব থাকে সেটাই হলো রিমেনেন্স। আর ইলেকট্রিক কন্ডাক্টিভিটি কি? যে কোনো একটা যেন তার, যেমন তামার তার, এটা কি কন্ডাক্টিভিটি অনেক বেশি, মানে কি ইলেকট্রন চলার প্রবাহ হার বেশি। সো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ব্যাপারটাও সেরকম, যে অ্যাবিলিটি টু ক্যারি এ কারেন্ট। এখন আমরা আসি সল্ট ডোমস। এটা আসলে এখানে খুব একটু বেশি দরকার নেই, তবে আমাদের বেসিক কিছু জানার জন্য আমরা সল্ট ডোমসটাও দেখবো একটু। সল্ট ডোমসটা আমরা আসলে অনেকে ফিজিক্যাল জিওলজিতে একটু পড়ে দেখছি। সো সল্ট ডোমসটা আসলে কি? এ বারিড সল্ট লেয়ার বিকজ ইটস লো ডেন্সিটি অ্যান্ড অ্যাবিলিটি টু ফ্লো। লো ডেন্সিটির জন্য এর ফ্লো থাকবে এবং এটা বারিড অবস্থায় থাকবে, অর্থাৎ কবর, মানে অনেকগুলো লেয়ারের নিচে থাকবে। ফিজিক্যাল প্রপার্টিসটা হলো লো ডেন্সিটি থাকবে, নেগেটিভ ম্যাগনেটিক সাসেসিটিবিলিটি থাকবে এবং রিলেটিভ হাই প্রপাগেশন ভেলোসিটি থাকবে এবং হাই ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি থাকবে। এখন আসি আমরা আমাদের মূলত মেইন জিওফিজিক্সে পড়া যাচ্ছি। এতক্ষণ আমরা জাস্ট কিছু বেসিক জানছিলাম খুবই দ্রুততর সময়ে। কিছু লোকাল জিনিস জানবো, যেমন গ্র্যাভিটি সার্ভে কি। অর্থাৎ আমরা যদি দেখি যে গ্র্যাভিটিকে আমরা কিন্তু পরিমাপ করতে গেলে একটা সার্ভে মেথড থাকে। মানে কি, আমরা সেটা জরিপ করতেছি, সার্ভে মিন জরিপ। সো সল্টডম যদি আমরা এক্সাম্পল হিসেবেও নিই, তাহলে নিউ বেসিন ইনভেস্টিগেশন এস্টিমেটেড গ্লেসিয়ার কভার অর কার্বনেটিং সাইসমিক রিফ্রাকশন অথবা মিলিটারি অ্যাপ্লিকেশন অথবা আইসোস্ট্যাটিক স্টাডিজ সব কিছুই গ্র্যাভিটি সার্ভের জন্য প্রয়োজন। ঠিক আছে, গ্র্যাভিটি সার্ভে হলো যে দেখো আমরা গ্র্যাভিটি মাপার জন্য আমরা সল্টডমটাকেও যেমন ইউজ করতে পারি, রক ডেন্সিটিকেও ইউজ করতে পারি, নিউ কোনো ইনভেস্টিগেশন মেথডও বের করতে পারি, বা গ্লেসিয়াল কভার দেখেও বের করতে পারি, বা বা করবেটিং সাইসমিক রিফ্রেকশন দিয়েও করতে পারি, এইটাই আর কি। সো গ্র্যাভিটি সার্ভিং হলো সাবসারফেস অফ জিওলজি ইজ ইনভেস্টিগেটেড অন দ্য বেসিস অফ দ্য ভ্যারিয়েশন অফ দ্য আর্থ গ্র্যাভিটেশনাল ফিল্ড। অর্থাৎ আর্থের প্রতিটি কোনায় কোনায় যে আর্থের যে পরিমাণ বা 9.8 যেটা নর্মাল যেটা আমরা দেখি, সেটা যেমন প্রত্যেকটা এরিয়াতে একটু চেঞ্জ আছে। মেরুতে বেশি, বিষুবীত কম, পাহাড়ের উপরে অনেক কম, বা প্রতি এত মিটার পর এত কম, এই যে 0.6 ডিগ্রি সেলসিয়াস এই যেসব কম, এই ব্যাপারগুলোর জন্য আমরা যে সাবসারফেস অফ জিওলজিতে চেঞ্জ হয়, আমাদের এই যে জিওলজিক্যাল যে চেঞ্জটা ওই গ্র্যাভিটির উপর নির্ভর করেও যে জিওলজিক্যাল চেঞ্জটা ওই সারফেসে ঘটে, এটাকেই পরিমাপ করাটা বা ডিফারেন্সটা বের করা অথবা সেই ডেন্সিটিটা বের করাটাই হলো গ্র্যাভিটি সার্ভিং। সো আমরা সংজ্ঞা আরেকবার দেখি, যে সাবসারফেস অফ দ্য জিওলজি ইজ ইনভেস্টিগেটেড অন দ্য বেসিস অফ দ্য ভ্যারিয়েশন ইন দ্য আর্থস গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যারাইজিং ফ্রম ডিফারেন্সেস অফ ডেন্সিটি বিটুইন সাবসারফেস রকস। ঠিক আছে, সাবসারফেস রকের ডেন্সিটির ডিফারেন্সের উপর ডিপেন্ড করে আমরা যে ফিল্ডটা পাই, সেই ফিল্ডে যে সাবসারফেস জিওলজিটা জানতে পারবো এই ডিফারেন্সের উপর নির্ভর করে, সেটাই গ্র্যাভিটি সার্ভিং। সো নাও হোয়াট ইজ পজিটিভ বডি? পজিটিভ বডি ব্যাপারটা হলো যে এ রক ইউনিট অফ ডিফারেন্ট ডেন্সিটি ফ্রম ইটস সারাউন্ডিং। মানে একটা রক ইউনিট যদি আমরা ধরি, সেই রক ইউনিটটা অবশ্যই ডিফারেন্ট হবে তার আশেপাশের যে কোনো রক থেকে, তার ডেন্সিটি ডিফারেন্ট হবে। এটাই হলো পজিটিভ বডি মেইনলি। সো এটা পজিটিভ বডি রিপ্রেজেন্ট দ্য সাবসারফেস জোন অফ দ্য অ্যামালগাস ম্যাস আর কজেস এ লোকালাইজড পার্টিভার্সন বা বিরক্তি বা রং বা অ্যানজিটি ইন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড নোন এজ দ্য গ্র্যাভিটি অ্যানোমালি। মানে এই পজিটিভ বডি যে পরিমাণ লোকালাইজ পার্টিভিশন দেখাবে বা এর যে রক ডেন্সিটির কারণে আমরা যে একটা গ্র্যাভিটি অ্যানোমালি পাবো, অ্যানোমালি বলতে কি একটা চেঞ্জ দেখা গেলো এখানে সবগুলো 9.8 দেখাচ্ছে সবগুলো রক,
কিন্তু কোনোটা 9.79 দেখাচ্ছে। দ্যাটস দ্য চেঞ্জ অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য গ্র্যাভিটি অ্যানোমালি। সো গ্র্যাভিটি মেথডটা কি, এইটার উপর আমরা বেসিক থিওরি আছে কেরি অ্যান্ড ব্রুকসের বইতে আমরা একটু দেখবো যে বেসিক থিওরি এইটাই আসলে আমরা গ্র্যাভিটি মেথড আমরা জানবো। এই যে ইউনিভার্স অফ গ্র্যাভিটি, এটা আমরা আস্তে আস্তে আসতেছি। সো আমরা বেসিক থিওরিতে এখনও যাই পারিনি। গ্র্যাভিটি মেথড হলো দ্য বেসিস অন হুইচ দ্য গ্র্যাভিটি মেথড ডিপেন্ডস ইজ এনক্যাপসুলেটেড ইন টু ওয়েস ডেরিভড বাই নিউটন। নিউটন দুইটা ওয়েতে গ্র্যাভিটি মেথড করছে, দ্যাট ওয়াজ ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, সেকেন্ড ল অফ মোশন, গতির দ্বিতীয় সূত্র এবং গ্র্যাভিটেশনের ইউনিভার্সাল লর উপর ডিপেন্ড করে গ্র্যাভিটি মেথডের উপরে আমরা সূত্র বের করতে পারি, যেখানে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন হলো এফ সমান জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার আর এফ সমান এম জি, অ্যান্ড দুইটা মিলিয়ে আমরা যখন করব তখন জি সমান বড় হাতে জি এম বাই আর স্কোয়ার। সো এইটাই হলো সূত্র। This shows that the magnitude of the acceleration due to gravity on Earth directly proportional to the mass of the Earth and inversely proportional to the square of the Earth's surface. এইটা এই সূত্রটার ডেরিভেশন। সো এটা খুব কঠিন কিছু না, মানে কোনটা কোনটার সাথে গুণ সেটা আমরা দেখতেছি এখানে, এটা সহজ ব্যাপার। সো এখন আমরা একটা মেইন একটা পড়ার ব্যাপার হলো গ্র্যাভিটেশনটা আসলে কি, এর পার্থক্য নির্ণয় করতে হবে। সো আমরা এখানে এই এই যেটা আমরা এখানে করতেছি এইটার পিডিএফটার লিঙ্ক আমরা এখানে দিয়ে দেবো ইউটিউবে, সমস্যা নাই, এখানে আমাদের এই ডিসক্রিপশন বক্সে থাকবে, অথবা ইউ ক্যান ইমেইল মি অ্যান্ড দেন ইউ ক্যান গেট দিস পিডিএফ। সো নট ওয়ারি anyone, or you can get the Karen Brooks book PDF from me also. Just knock me in email or further in LinkedIn or etc. social medias. So now go to the main topic, that was the difference between the gravity and gravitation. গ্র্যাভিটেশনের মধ্যে গ্র্যাভিটেশন ইজ ইউনিভার্সাল ফোর্স, মানে কি এফ সমান জি জি এম এম আর স্কোয়ার, এই যে জিনিসটা এটা কিন্তু একটা ইউনিভার্সাল ফোর্স, বাট গ্র্যাভিটি নট। গ্র্যাভিটেশন একটা স্ট্রং ফোর্স হলো, গ্র্যাভিটি উইক ফোর্স। সূত্র আমরা আগেই পেয়ে গেছি, ফোর্স ক্যান বি জিরো হোয়েন দ্য সেপারেশন বিটুইন দ্য বডি ইন ইনফিনিটি। ফোর্সে জিরো হতেও পারে, বাট এখানে জিরো সেন্টার অফ দ্য আর্থে হয়, কারণ গ্র্যাভিটি কিন্তু সেন্টার অফ দ্য আর্থে জিরো। আর গ্র্যাভিটেশন এক মানে হলো যে পৃথিবী মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, আর গ্র্যাভিটি হলো পৃথিবী এবং যে কোনো মহাবিশ্বের বস্তুর মধ্যকার যেটা, সেইটাই হলো গ্র্যাভিটি, আর এটা হলো গ্র্যাভিটেশন। সো এটাই হলো গ্র্যাভিটেশনের মধ্যে মেইন তফাৎ বা পার্থক্য। সো নাও আমরা চলে আসি জিওয়েড। সো আমাদের জিওয়েড হলো একটা বিশাল টপিক, একটা ভাস্ট টপিক, যেটা আমাদের জানা আসলে অনেক দরকার। জিওয়েড, সো আমরা জিওয়েডের একটা চিত্র দেখে আসি, খুব সুন্দর সুন্দর চিত্র আছে। পৃথিবীটা আমরা অনেক গোল মনে করি, বাট আদতে কি গোল? আমরা যদি একটা সারফেস চিন্তা করি, যে সমুদ্র পৃষ্ঠ, এটা কি নিচু, আবার সারফেসটা কি উঁচু। সো এইটা দেখলেও তো বোঝা যায় যে আমাদের সমুদ্র পৃষ্ঠটা নিচু এবং সারফেসটা উঁচু, এবং কোথাও অনেক উঁচু। এই ব্যাপারটা দেখেই বলে কি পৃথিবীর আসলে সমান নয়। সো এটাই হলো আমাদের মেইন পড়ার টপিক। সো এখানে কি, the geoidal surface along which the gravity potential is everywhere equal and to which the direction of gravity is always perpendicular. ঠিক আছে, অলওয়েজ পারপেন্ডিকুলার। এখন হলো যে ইফ দ্য আর্থ ওয়ার এ পারফেক্ট স্ফিয়ার ক্যালকুলেশন অফ দ্য ডেপথ অ্যান্ড ডিস্টেন্স উড বি ইজি, বাট আর্থ ইজ মোর ক্লোজলি এলিপসয়েড। মানে আর্থ কিন্তু পারফেক্ট স্ফিয়ার না, গোল না, এটা চেঞ্জ। এটার জন্য একটা সিম্পলি ছবি আঁকা যায়, এবং কেরিয়ান ব্রুকস বইতে হয়তো এটা ছবি দেওয়া থাকতে পারে, যদি না দেওয়া থাকে ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম আদার সোর্স। সো দ্য জিওয়েড ইজ অ্যান ইমাজিনারি সি লেভেল সারফেস, মানে কি আমরা যে সি লেভেল সারফেসটাকে যদি আমরা পুরো পৃথিবীতে কল্পনা করতাম, কোনো পাহাড় বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে, বা এই যে সারফেস থেকে যে পাহাড়ে যে দূরত্ব, বা সি সারফেস থেকে যে দূরত্ব, নর্মাল সারফেস থেকে সি সারফেসের দূরত্ব, এই সব কিছু ওভারকাম, মানে সব কিছু আমরা নেগলিজিবল করলাম, তাহলে জিওয়েড হয়ে যাবে সেটা। এবং সেই জিওয়েড ইজ অ্যান ইমাজিনারি সি লেভেল।
সারফেস দ্যাট আনডিউলেটস মানে কি হ্যাজ ওয়েভি সারফেস হবে ওভারঅল অফ দ্য আর্থ অ্যান্ড ইট ইজেন্ট জাস্ট ফর দ্য ওশেনিক এরিয়াস ইট ইজ অলসো এক্সটেড থ্রু দ্য ল্যান্ড ম্যাসেস মানে এই ওশেনিক এরিয়াটাই আমরা যদি পুরো ল্যান্ড ম্যাসেসের উপর দিয়েই কভার করি কোনো জায়গায় কোনো ঝামেলা থাকবে না, পুরো পিওর ওয়েভি স্ট্রাকচার হবে, দেন দ্যাট ওয়াজ দ্য লিগাল geoid. So geoid consists that the surface to which ocean would conform over the entire earth it free to adjust to the combined effects of the earth and the masses attraction and centrifugal force to the earth's rotation. So geoid height varies because of the gravity varies place to place as a result of the variable mass and density. মানে কি জিওয়াইডের হাইটটা ভ্যারি করবে কিভাবে, জিওয়াইডটাকে মানে কি আমরা যদি জিওয়াইডের যে হিসেবে 9.8 আমরা কিন্তু ধরি, কিন্তু হাইট ভ্যারিটি করে না, এই করাটাই হলো যে জিওয়াইড থেকে হাইট ভ্যারি, এইটা ভ্যারি করে কিভাবে, গ্র্যাভিটি ভ্যারিজ প্লেসটেবল অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ভেরিয়েবল ম্যাস অ্যান্ড ডেন্সিটি। মানে এই যে ম্যাস অথবা ডেন্সিটির কারণে জিওয়াইডের যে 9.8 সেটা যে চেঞ্জ পাবো সেটা গ্র্যাভিটি অ্যানোমালি হবে, গ্র্যাভিটি সেই অ্যানোমালিটাই হলো এই জায়গা আমাদের ভ্যারি করবে জিওয়াইডের মান। সো ইউনিটস অফ গ্র্যাভিটি এটা ক্যারেন বুকসের বইতে আছে, ইউনিটস অফ গ্র্যাভিটি আমরা এখানে 126 পেজে পেয়ে যাবো যে ইউনিটস অফ গ্র্যাভিটি কী। সো ইউনিটস অফ গ্র্যাভিটি আসার আগে আমরা দেখি দ্য মেন ভ্যালু অফ দ্য গ্র্যাভিটি, অর্থাৎ এটা 9.8 এবং এইটা আসলে বের করার উপায় সম্পর্কে কিছু লেখা আছে। এই যে দ্য ইউনিট অফ দ্য মাইক্রোমিটার পার সেকেন্ড ইজ দ্য রেফার টু দ্য গ্র্যাভিটি ইউনিট দ্যাট ইজ জিইউ, অর্থাৎ ইন গ্র্যাভিটি সার্ভেস অন ল্যান্ড অ্যাকুরেসি অফ প্লাস মাইনাস 0.1 জিইউ ইজ রিলেটিভলি অ্যাটেইনেবল অ্যান্ড সিতে প্লাস মাইনাস 10, অর্থাৎ যতটুকু প্লাস মাইনাস দেওয়া আছে অতটুকুই চেঞ্জ আসলে অর্জন করা যায়, বাকিটা অর্জন করা যায় না। এখন হলো লাস্টে দেওয়া আছে 1 মিলি গ্যাল ইকুয়াল টু 10⁻³ গ্যাল, অর্থাৎ 10⁻³ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ওয়াজ 10 জিইউ। এটা একটা আর কি জাস্ট ইকুয়েশন, অর্থাৎ সূত্রর আকারে না, এটা আসলে কি আমাদের সংখ্যাতাত্ত্বিক কিছু ধারণা দিয়েছে। সো মেজারমেন্ট অফ দ্য গ্র্যাভিটি, আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দ্য টুডেস লেকচার, দ্যাট ওয়াজ দ্য মেজারমেন্ট অফ দ্য গ্র্যাভিটি। সিন্স দ্য গ্র্যাভিটি ইজ অ্যান অ্যাক্সিলারেশন, মানে একটা গ্র্যাভিটি কি, গ্র্যাভিটি একটা অ্যাক্সিলারেশন বা ত্বরণ না, ইটস মেজারমেন্ট শুড সিম্পলি ইনভলভ দ্য ডিটারমিনেশন অফ দ্য লেন্থ অ্যান্ড টাইম। মানে কি আমরা যখন এ বের করছিলাম, এ মানে কি, এ যখন তখন v-u/2 × t, তার মানে কি দূরত্ব বা দূরত্বর মধ্যে যে টাইমের সাথে যে দূরত্বের যে সম্পর্ক উইথ বেগ, এটাই তো অ্যাক্সিলারেশন নাকি। সো আমরা অ্যাবসলিউট গ্র্যাভিটির কিছু বৈশিষ্ট্য পড়ি যেটা আসলে পরিমাপ করা খুবই ডিফিকাল্ট, কমপ্লেক্স অ্যাপারচার্স, লেন্দি পিরিয়ড অফ অবজারভেশন, অনেক দীর্ঘ সময় ধরে অবজার্ভ করতে হবে, লার্জ পেন্ডুলাম লাগবে, ফলিং বডি টেকনিক লাগবে, অ্যান্ড বাল্কি অ্যান্ড এক্সপেন্সিভ, মানে খুব বেশি পরিমাণে এক্সপেন্সিভ। রিলেটিভ গ্র্যাভিটি খুবই সিম্পলি বের করা যায় এবং স্ট্যান্ডার্ড প্রসিডিউর দ্বারা করা যায়। এখন আসলে আমার গ্র্যাভিমিটার লাগবে। গ্র্যাভিমিটারটা আসলে কি, গ্র্যাভিটি নির্ণয় করার জন্য যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা সেটা গ্র্যাভিমিটার, এবং এইটা দুই রকম, স্টেবল আনস্টেবল। সো আমরা ইন দ্য স্টেবলে আমরা যেটা পড়বো সেটা হলো যে স্টেবল গ্র্যাভিমিটার, অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট ইউজেস হাই অর্ডার অফ দ্য অপটিক্যাল আর মেকানিক্যাল সো দ্যাট দ্য অ্যান extremely small change in the position of the height of the weight or associated can be accurately measured. মানে স্টেবল গ্র্যাভিমিটার দ্বারা আমরা ইউজুয়ালি হাই অর্ডার অপটিক্যাল এবং মেকানিক্যাল মাধ্যমে তৈরি করা, এটা দ্বারা আমরা খুবই সূক্ষ্মভাবে অ্যাকুরেটলি মেজার করতে পারি। এইটা আসলে স্প্রিং ব্যালেন্স ক্যারিং এ কনস্ট্যান্ট অফ ম্যাস, মানে এতে স্প্রিং থাকবে এবং একটা ম্যাস মানে ওজন বা ভর থাকবে, আসলে ওজন না ভর থাকবে, যেটার মাধ্যমে এই গ্র্যাভিমিটার কাজ করে। ভ্যারিয়েশন ইন দ্য ওয়েট, এই ওয়েটের ভ্যারিয়েশনের উপরে ম্যাস কস্ট বাই ভ্যারিয়েশন ইন গ্র্যাভিটি কজ দ্য লেন্থ অফ দ্য স্প্রিং টু ভ্যারি টু গিভ এ মেজার অফ দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটি। এই স্প্রিং ইন ফিগার উই সি দ্য ইনিশিয়াল লেন্থ এস হ্যাজ বিন স্ট্রেচ বাই অ্যান অ্যামাউন্ট ডেল এস, মানে কি ডিএস ডেল্টা এস, অর্থাৎ হলো যে ইনিশিয়ালি যে স্প্রিংটা যতটুকু মুভ করেছে একটা ম্যাচ দেওয়ার পরে যদি ম্যাচটা আমরা আর একটু বৃদ্ধি করি, then it was ds as a result of an increase in gravity and increasing the weight of the suspended mass m.
দ্য এক্সটেনশন অফ দ্য স্প্রিং ইজ প্রপোর্শনাল টু দ্য এক্সটেন্ডেড ফোর্স হুকস ল। এখানে হুকস লটা আসলে কাজ করে, দ্যাট ইজ এম সমান ডেল জি বা কে জিএস, অর্থাৎ ডেল এস সমান এম বাই কে ডেল জি। এইটা আসলে আমাদের এটা কে সমান ইলাস্টিক স্প্রিং কনস্ট্যান্ট, মানে হুক ল হিসাবে যে হুকের ল অংশে জানতাম যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইলাস্টিক লিমিটটা কতটা সেটার উপর ডিপেন্ড করেও এটা বের করা যায়। সো এইটা আর কি জাস্ট এই পর্যন্তই, এটা আমরা বইতেও পাবো, খুব সহজে দেওয়া আছে এখানে, এই যে এটা দেওয়া আছে। সো আমরা এটা পড়তে পারবো এটা সম্পর্কে। সো নাও উই আর নাও লুক ফরওয়ার্ড টু দ্য আনস্টেবল গ্রাভিমিটার। আনস্টেবল গ্রাভিমিটার হলো তিন রকম: ল্যাকস্টে অ্যান্ড রম্বার্গ গ্রাভিমিটার, শিপবর্ন অ্যান্ড বেলম্যান গ্রাভিমিটার। সো লাকস্ট অ্যান্ড রম্বার্গ গ্রাভিমিটারটা কি? দ্য মিটার কনসিস্ট অফ এ হাইজড বিম অ্যান্ড ক্যারিং এ mass supported by a spring attached immediately above the hinge. The magnitude of the moment exerted the spring on the beam is dependent upon the extension of the spring and can the sign of angle is theta. অর্থাৎ ওজনের উপর ডিপেন্ড করে আসলে আমরা দ্য ম্যাগনিটিউডটা যে চেঞ্জ এইটা আমরা দেখতে পাচ্ছি। ইফ দ্য গ্র্যাভিটি ইনক্রিজ দ্য বিম ইজ ডিপ্রেসড, বিমটা কি ডিপ্রেস অ্যান্ড দ্য স্প্রিং ফার্দার এক্সটেন্ডেড। এই যে প্রথমে যেরকম থাকে পরে স্প্রিংটা ফার্দার এক্সটেন্ড হয়ে গেছে, তাই না, এক্সটেন্ড হয়ে গেছে, এইটাই হলো ম্যাটার। ইফ দ্য গ্র্যাভিটি ইনক্রিজ the beam is depressed and the spring further extended, although the restoring force of the spring is increased. রিস্টোরিং ফোর্সটা ইনক্রিজ হয় মানে কি, আমরা যখন এই স্প্রিংটা অনেক বেশি পরিমাণ ডিপ্রেসড বা ফার্দার এক্সটেন্ড হবে, তার মধ্যে কি এর মধ্যে একটা পটেনশিয়াল তৈরি হবে, যেটা কি করবে, এটাকে পূর্বের অবস্থা ফেরত আনবে। আমরা জানতাম যে হুকস ল অনুযায়ী পীড়ন বিকৃতির সমানুপাতিক, আমরা পীড়ন দিলাম তাহলে বিকৃতি হইলো, এই বিকৃতি আবার ফেরতও আসবে, এটা রিস্টোরিং ফোর্স হয়। এবং এই রেস্টিং ফোর্সটা অনেক ইনক্রিজ হবে যতটুকু আমরা পীড়ন দেব। অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ থিটা ইজ ডিক্রিজ টু দ্য থিটা ড্যাশ, এবং থিটা ড্যাশ পরিমাণ এই যে থিটা যে অ্যাঙ্গেলটা ছিল সেক্ষেত্রে থিটা ড্যাশের একটা অ্যাঙ্গেল হবে যেটা অনেক ছোটো হবে। সো এটাই, বাই দি সুইটেবল ডিজাইন অফ দ্য স্প্রিং দ্য বিম ইজ জিওমেট্রি ম্যানেজ, এই ব্যাপারটার মাধ্যমে এটা আসলে মানে পরিমাপ করে। সো আমরা আগে রিস্টোরিং ফোর্সটা একটু জানি, মানে এখান থেকে আমরা মেইনলি এটা এইভাবে করে কাজ করে। অ্যান্ড দ্য রিস্টোরিং ফোর্স হলো এনি ওয়ান অফ দ্য ফোর্স অর দ্য টর্ক দ্যাট টেন্ড টু রিস্টোর এ সিস্টেম অর এ পার্টস দেয়ার ফর এ ইকুইলিব্রিয়াম অফ আর ডিপ্লেসমেন্ট, মানে ডিপ্লেসমেন্ট যতটুকু ঘটেছে বা যতটুকু চেঞ্জ হয়েছে বা যতটুকু এক্সটেন্ড হয়েছে সেটাকে ফেরত আনার জন্য যতটুকু মানে সিস্টেমেতে পটেনশিয়াল বা যে তৈরি হয় সেটা যে ফেরত আনার যে ফোর্স সেটাই হলো রিস্টোরিং ফোর্স। সো এখন নেক্সট হলো আমরা এখান থেকে দেখছিলাম যে আমাদের এখানে কয়েকটা আছে, লাকস্টে রম্বাক, শিপবর্ন অ্যান্ড বেলম্যান গ্যামিটার। সো আমরা এখানে ওরিয়েন্ট টাইপ গ্যামিটার সম্পর্কে একটু কিছু জানবো। দ্য নেসেসারি ইনস্টেবিলিটি ইজ প্রোভাইডেড বাই এ সিমিলার মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট বাট ইন দিস, এখানে দুইটা স্প্রিং কাজ করবে ওরিয়েন্ট টাইপে। ফার্স্ট স্প্রিং অ্যাক্ট এজ দ্য মেজারিং ডিভাইস অ্যান্ড সেকেন্ড স্প্রিং অ্যাটাচ অল্টার দ্য লেভেল অফ দ্য 2000 জিও রিডিং। প্রথমটা কি করবে যে কতখানি মেজারিং করতেছে ডিভাইসের, আর সেকেন্ডটা তারা অল্টার করবে, ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে। এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, কিন্তু শিপ বরণটা আসলে অনেক ইম্পর্টেন্ট, আমরা এটা জাস্ট এমনি দিয়ে দিলাম। সো এটা অনেকে পড়ে নিতে পারবো, আমরা কেয়ারেন বুকস বইতে এখানেই আছে। সো এখান থেকে আমাদের একটু পড়ে নিতে হবে। সো এখন মেইন হলো এই যে শিপবরণ গ্যামিটারের মধ্যে এই যে এই ছবিটা, এটা হলো আমাদের অনেক ইম্পর্টেন্ট। সো আমরা শিপবর্ন গ্র্যাভিমিটারটা পড়ি। শিপবর্ন গ্র্যাভিমিটার এমপ্লয়িং দ্য বিম সাপোর্টেড সেন্সর। শিপবর্ন এই গ্র্যাভিমিটারটা আসলে জাহাজে কাজ করে, এটা একটা বিম সাপোর্টেড অ্যান্ড সাসেস দ্য লাকস্টেন রম্বাকের মতো ওই গ্র্যাভিমিটারের মতো, এবং ফার্দার কমপ্লিকেশন অ্যারাইজেস ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য হরিজন্টাল অ্যাক্সেলারেশন। কিন্তু এখানে একটা গ্র্যাভিটি অ্যানোমেলি তৈরি হয় কেন? ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য হরিজন্টাল অ্যাক্সেলারেশনের কারণে এখানে একটা গ্র্যাভিটি অ্যানোমালি তৈরি হয়। দ্য বিম অফ দ্য মিটার অসিলেটস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ভ্যারিং ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন কজ দ্য শিপ মোশন। এই বিমটা যে ঘূর্ণন হবে, যে অসিলেটস হবে, এটা কেন হয়? যে শিপের যে মোশন বা জাহাজের যে মোশন বা জাহাজের যে গতির কারণে বা জাহাজ আপ ডাউন করে এর কারণে হতে পারে। এখন এর জন্য আমরা একটা ছবি দেখব, এই যে জাহাজটা যখন মুভ করে নিচের দিকে তখন এই বিমটা সেই হিসাবে একটা কাজ করে, মানে সেটা অ্যাডজাস্ট করে নেয়। এই যে
স্প্রিং অ্যাডজাস্ট করে, সব কিছুই হলো ক্রস কাপলিং শিপ বলুন গ্রাভিমেটার। এই ফিগারটা যখন আমরা ফাইন্ড আউট করলাম, এই ফিগারটা আমরা দেখতে পাচ্ছি কীভাবে করছে। এই ফিগারের যে T1, এটা নিয়ে আমরা একটু কথা বলি যে অ্যাট দ্য টাইম অফ T1 দ্য শিপ ইজ মুভিং ডাউন, মানে কি শিপটা যখন ডাউন মানে আমরা যে স্রোতের জন্য ডাউন হয়ে গেছে, এই ডাউনটা হওয়ার কারণে দ্য শিপ ইজ মুভিং ডাউন অ্যান্ড ডিসপ্লেসিং দ্য বিম আপওয়ার্ড, তার মানে কি বিমটা ডিসপ্লেসিংটা আপওয়ার্ড হয়ে গেছে। এবং এই কারণে কি দ্য হরিজন্টাল কম্পোনেন্ট অফ দ্য মোশন ইজ টু দ্য রাইট, হরিজন্টাল কম্পোনেন্ট অফ দ্য মোশন ডান দিকে চলে গেছে। অ্যান্টি ক্লকওয়াইজ একটা টর্ক সৃষ্টি হয়েছে, এখানটা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক সৃষ্টি হবে এবং এই টর্কটা কি করবে, ডিক্রিজ করবে দ্য আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট, উপরের দিকে যে ডিসপ্লেসমেন্ট ঘটেছে সেটা কমায় ফেলবে বা ডিক্রিজ করবে। এবং এই সেম কাজটার বিপরীত কাজটা T3-তে ঘটে, মানে ঠিক এই জায়গাটা যে উল্টো, যেখানে কিনা জাহাজটা উপরের দিকে উঠতেছে and the ship is moving on, again happening anti-clockwise torque and increase the downward displacement. But in this case downward যে ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছি, এইটা কি করে, এটা এটা একটা ইফেক্ট করে অ্যাক্সেলারেশন প্রসিডিউর, এটা হলো ক্রস কাপলিং হয়। এই ইরোডটা আসলে ছোট হয়, বাট এটা নেগলিজিবল কখন, গুড ওয়েদারে, বাট হাই সি বা অনেক বড় সি বা অনেক ঢেউওয়ালা সিতে এটা সম্ভব না, সেখানে ঝামেলা করে এবং এটা গ্র্যাভিটি অ্যানোমালিও তৈরি করে। এখন আসবে দ্য লাস্ট টপিক অফ আওয়ার টুডেস লেকচার, দ্যাট ওয়াজ দ্য বেল মেরিন গ্র্যাভিমিটার। এটা এখানে আসলে ম্যাগনেট আসলে কাজ করে, এটার আদার নাম আমরা ভাইব্রেটিং স্ট্রিং অ্যাক্সেলোমিটার বলতে পারি। দ্য মোস্ট সাকসেসফুল অ্যাক্সিয়ালি সিমেট্রিক ইনস্ট্রুমেন্ট টু দ্য ডেট, মানে এই বর্তমান সময়ে মোস্ট সাকসেসফুল যেটা সেটা হলো এই গ্র্যাভিমিটারটা। এটার সম্পর্কে আসলে খুব বেশি মানে বলার মতো কিছু নেই, এখানে কিছু জিনিস আছে যেটা পড়ে আসলে বুঝতে হবে যেটা কীভাবে কনসিস্ট অফ, বা এটা সেন্সিংটা কী, বা এখানে ডিসি কারেন্টটা কাজ করে কীভাবে কী হয়। এই যে ছবি দেখতে পাচ্ছি ডিসি কারেন্ট আছে, সেন্সর লুপিং আছে, ম্যাগনেটাইজ ব্যাপারটা হয়, এই সব কিছু মিলেই আসলে এই বেল মেরিন গ্র্যাভিমিটার। সো এই অল অফ দ্য অ্যাবভ এইভাবে করে আমাদের সর্বমোট সব কিছু। সো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্যই আরও লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।